এটার মধ্যে এমন কিছু সিস্টেম আছে যে সিস্টেমটা সয়েলের সবচেয়ে বড় বৈশিষ্ট্য, এবং আমরা আগামী সপ্তাহে যে ক্লাসটা করবো সেই ক্লাসে এগুলো চলে আসবে। একটা জিনিস যদি ফিল্টার করতে হয় অর্গানিক বা ইনঅর্গানিক সাবস্টেন্স রেসিডিউস, তাহলে পরে তার কিছু মেকানিজম থাকতে হবে। এই দিস রোল ইজ প্লেড বাই সয়েল কলয়েডস। তোমাদের সিলেবাসের মধ্যে প্রথম যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটাই হলো সয়েল কলয়েড রিলেটেড। সয়েল কলয়েডের অনেকই আছে, আমি বেসিক জিনিসগুলো একটু বিস্তারিত বলতেছি এই জন্য যে পরবর্তী পর্যায়ে অন্যান্য কোর্স সেকশনগুলো পড়তে গেলে যাতে আমাদের সমস্যা না হয়। আচ্ছা, তারপর যে পয়েন্টটা আছে সেটা বলা হয়েছে যে সয়েল ইজ এন ইন্টিগ্রেটেড পার্ট অফ দ্য ইকোসিস্টেম এন্ড এসেনশিয়াল টু অল লাইফ অন আর্থ। এটা অলরেডি বলা হয়ে গেছে। সয়েল ক্রিটিক্যাল এনভায়রনমেন্ট where rock, air and water interface. Well, this is important. আমি এই জন্য বলবো, এখানে যদি আমরা দেখি soil positionটা, this is the surface of the earth. Soil is located on the surface of the earth in close association of atmosphere, hydrosphere, biosphere and hydrosphere. তো এখানে কথা হলো যে এই জায়গাটা যেখানে তিনটা স্ফিয়ার, চারটা স্ফিয়ার এক জায়গায় মিলিত হয়েছে, আর নিচে তো সয়েলের প্যারেন্ট ম্যাটেরিয়াল হিসাবে তোমার এই জিনিসগুলো আছে, সেডিমেন্টারি রক, ইগনিয়াস রক, মেটামরফিক রক। মোস্টলি সেডিমেন্টারি ইগনিয়াস রকে থাকে, তারপর সেডিমেন্টারি রক পাওয়া যায় এবং মেটামরফিজম বা পরিবর্তনের মাধ্যমে জিনিসগুলো তৈরি হয়। আমি নিচে কিছু জিনিস দেওয়ার চেষ্টা করছি, সেটা দেখবা। আর সবগুলোর অরিজিনই হলে ম্যাগমা। আমি 83-তে একটা লেকচার দিয়েছিলাম আমাদের ডিপার্টমেন্টের ছাত্রদের উদ্দেশ্যে, ম্যাগমার একটা কম্পোজিশন আমি সংগ্রহ করছিলাম, সেটা কালকে খুঁজে পাইলাম, এটা হয়তো তোমাদের একটু দেখতে দেব। এখন সেডিমেন্ট যা আছে, সেডিমেন্ট তো পড়বেই। এটা বিভিন্ন ধরনের ম্যাটেরিয়াল তোমরা হয়তো সংবাদে পাও যে পদ্মা মেঘনা যমুনা দিয়ে প্রচুর পরিমাণে সেডিমেন্ট আমাদের বাংলাদেশে আসে এবং এটা আলটিমেটলি সাগরে গিয়ে পড়ে। সাগরে সেখানে সেডিমেন্ট জমা হয়ে অনেক কিছুই হচ্ছে। তো ওইখানে আবার কিছু জায়গা আছে সেখানে সেডিমেন্ট গুলো অনেক দূর পর্যন্ত চলে যায়। অনেক সেডিমেন্ট যাই হোক না কেন, আমরা সয়েল নিয়ে যেহেতু ইন্টারেস্টেড, এই সয়েলের সাথে সেডিমেন্টের একটা সম্পর্ক আছে, সেডিমেন্ট থেকে সয়েলে পরিণত হইতে পারে। ইট উইল টেক টাইম। আমাদের দক্ষিণে যে চরগুলো আছে সেই চরগুলো তার উদাহরণ। ওইখানে কিন্তু এখন এক সময় প্রাথমিক পর্যায়ে কোনো গাছপালা থাকে না, পরে আস্তে আস্তে গাছ গ্রো করার জন্য উপযুক্ত হইতে থাকে। তাহলে যেখানে ইন্টিমেট টাচ অফ দি 3-4 স্ফিয়ার্স, সেখানে জিনিসটা যে স্বাভাবিক থাকবে না, মানে তার ন্যাচারাল কন্ডিশনে থাকবে না, সেটা স্বাভাবিক। এবং এখানে কন্টিনিউয়াসলি কেমিক্যাল চেঞ্জ, বায়োলজিক্যাল চেঞ্জ ইত্যাদি ইত্যাদি ঘটতেছে, ঘটার ফলে সয়েলের প্রপার্টিস গুলো ডেভেলপ করতেছে। তো ডেভেলপ করলে পরে সেখানে যেখানে তোমার এই সেডিমেন্টারি রক বা ইগনিয়াস রক যাই হোক না কেন, এদের কিছু বৈশিষ্ট্য আছে। এই বৈশিষ্ট্য সম্পূর্ণ রক থেকে যদি সয়েল হয়, তাহলে এই সয়েলের প্রপার্টিজ এর মধ্যে আমি কালকে বলছি এরা যদি প্যারেন্টের একটা ইনফ্লুয়েন্স অবশ্যই থাকবে। অর্থাৎ কোন জায়গায় কি রকম প্যারেন্ট ম্যাটেরিয়াল, কোন জায়গায় কি ধরনের রক আছে, সেটা হলো ইম্পর্টেন্ট। নিচে আমি একটা লিস্ট, রকের লিস্টও দিচ্ছি, মিনারেলের লিস্টও দিচ্ছি। সয়েল ইজ এ পলিফেসিক পোরাস 3-dimensional বডি। 3-dimensionalতে তোমার সন্দেহ নাই, তুমি হাঁটতেছো এদিক সেদিক, যেদিকে যাও দুই দিকে পাচ্ছ, আর নিচের দিকে গেলে পরে সেখানে 3-dimensional বডি হবে। এটার মধ্যে সলিড, লিকুইড এন্ড গ্যাস আছে। এখন সলিড লিকুইড সম্বন্ধে একটু ইতিহাস থাকলে, গ্যাস যেহেতু দেখতে পাওয়া যায় না, আসলে ঘটনা সেখানেই যে এই সলিড, লিকুইড এন্ড গ্যাস এই তিনটা মিলে তিনটা ফেজ বলা যায়। এখানে বলা হয়েছে পলিফেসিক, কোন কোন বইতে পলিফেসিক শব্দটা আসে। আমি এটা ক্লিয়ার করার জন্য কিন্তু ইন্ট্রোডাক্টরি লেকচার আমার, যেহেতু সয়েল সম্বন্ধে তোমার পড়াশোনা করছো খুব কমই। তো এখানে কেউ কেউ আবার লেখে 3 ফেজ পোরাস সিস্টেম। পোরাস কেন? এটা পোরাস হইতে হবে এই জন্য যেন বিভিন্ন ধরনের জিনিস এখানে, এই ইনঅর্গানিক এবং অর্গানিক এই ধরনের জিনিস এখানে অবস্থান করে। ইট ইজ এ হেটারোজেনাস মিক্সচার, দ্যাট ইজ কোন জায়গায় এক এক জায়গায় এক এক রকম কম্পোজিশন তুমি পাবা। সেখানে ইনঅর্গানিক এবং অর্গানিক ম্যাটেরিয়াল যেগুলো আছে সেটা তোমার
এই ইন্টারফেসের মধ্যে যেটা বললাম একটু আগে, সেখানে এটা অর্গানিক অ্যান্ড ইনঅর্গানিক ম্যাটেরিয়াল থাকবে। ইট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট বিকজ অফ ইট ইজ দ্য মিডিয়াম হুইচ সাপোর্ট দি গ্রোথ অফ অল টেরেস্ট্রিয়াল প্লান্টস। এই কথা আর বলবো না এখন। অ্যাকোয়াটিক প্লান্টের জন্য যে নিউট্রিশনাল রিকোয়ারমেন্ট, সেটাও কিন্তু এই সয়েল থেকে যায়, টেরেস্ট্রিয়াল পার্ট থেকে যায়। কেন? এখানে বিভিন্ন রকমের কেমিক্যাল চেঞ্জ বা বিভিন্ন রকমের চর্চার কারণে যে জিনিসগুলো রিলিজ হয় বা সয়েলে অ্যাড হয়, সেটা ওই সারফেস রান অফ বা আন্ডারগ্রাউন্ড ইনফিল্ট্রেশন হয়েও মাঝে মাঝে এই আশেপাশের ওয়াটার বডিজে চলে যায়, এবং সেখানে গিয়ে এগুলো গাছের প্লান্টকে তোমার সাপোর্ট করে। কারণ পানির নিজস্ব কোনো নিউট্রিয়েন্ট দেওয়ার ক্যাপাসিটি নাই, যেহেতু সেইটা হলো H2O। একটা মাত্র উপাদান সে দিতে পারে, সেটা হলো হাইড্রোজেন। আর বাকি সবগুলোই কোনো না কোনো ভাবে দুইটা অ্যাটমসফিয়ার থেকে আসবে। আর বাকি এই প্লান্টের জন্য যদি নিউট্রিয়েন্টের দরকার হয়, এগুলোর আলটিমেট সোর্স হলো এই টেরেস্টেরিয়াল পার্ট, যেটা হলো সয়েল এবং রক সারফেস। সুতরাং এখান থেকে তোমার এই প্লান্টের জন্য ইনডাইরেক্টলি এই অ্যাকোয়াটিক প্লান্টের জন্য কিন্তু নিউট্রিয়েন্ট এখান থেকে যাচ্ছে। এখানে আরেকটা জিনিস যেটা তোমাদের সবার চোখে ধরা পড়বে, সেটা হলো যে সয়েল, কালকেও বলছি আমি, মাটিতে তার অবস্থানকে মাটির সাথে শিকড়ের সাহায্যে তাকে আটকায় রাখে, যে জন্য সে দাঁড়ানো থাকতে পারে। তো থাকলো। এখন সবকিছু যে দিবে। এখন আসো আমরা একটু একটা ফিগারে যাই। সেই ফিগারটা আমাদের ছাত্রদের জন্য খুবই পপুলার ফিগার, বা যেটা বলবো কমন। তো এখানে হলো সয়েলের মধ্যে একটু আগে বললাম সলিড, লিকুইড অ্যান্ড গ্যাস, এই থ্রি ফেজ সিস্টেমের মধ্যে আমরা মোটামুটি ভাবে একটা জেনারেল রিপ্রেজেন্টেটিভ ফিগার হিসেবে এটা নেই। একটা সয়েল আছে যেটা সিল্ট লোম বলে, লোম টেক্সচারাল ব্যাপার স্যাপার আছে। ফার্স্ট টেক্সচারটা বোধহয় থার্ড ইয়ারে পড়ছো আমার মনে হয়। আসলে সয়েলের মধ্যে যে পার্টিকেল গুলো থাকে, সলিড অংশটা থাকে, সেটার মধ্যে স্যান্ড, সিল্ট এবং ক্লে। এদের সাইজ তোমাদের পড়ানোর কথা। 2 মিলিমিটার থেকে 0.05 মিলিমিটার পর্যন্ত রেঞ্জের পার্টিকেল গুলো স্যান্ড হিসেবে ট্রিট করা হয়। 0.05 থেকে 0.002 মিলিমিটারের পার্টিকেল গুলোকে সিল্ট হিসেবে ট্রিট করা হয়, এবং লেস দেন 0.002 মিলিমিটার হলো ক্লে। সব জায়গায় এই তিন ধরনের পার্টিকেল সমান থাকে না, এদের প্রপোর্শন ভেরি করে। এটা ভেরি করলে পরে তাহলে তাদের মধ্যে এক এক গুণাবলী ডেভেলপ করবে। কোনো জায়গায় যদি স্যান্ড বেশি থাকে, তাহলে স্যান্ড ডেভেলপ করবে। তারপরে যদি সিল্ট স্যান্ডের প্রাধান্য থাকবে, কোনো জায়গায় হয়তো সিল্টের প্রাধান্য থাকবে, কোনো জায়গায় হয়তো তোমার
ধন্যবাদ। কখন থেকে শোনো না? আচ্ছা, কিন্তু হঠাৎ করে এটা আবার আনমিউট হয়ে যায় কেন? আচ্ছা যাক, এই দেখলাম একটু ঠিক করে দিলাম। তো স্যান্ড সিল্কের যে প্রপোর্শন, সেই প্রপোর্শনটাকে আমরা টেক্সচার হিসেবে চিহ্নিত করি। তোমার স্যান্ডের আধিক্য, সিল্টের আধিক্য, ক্লের আধিক্য বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম থাকতে পারে। তো সেই কারণে এক একটা টেক্সচারাল গ্রুপ হয়। ১২টার মতো টেক্সচারাল গ্রুপ আমাদের আছে। তার মধ্যে সিল্ট লোম বা লোম যে গ্রুপগুলো, লোমের গ্রুপগুলো আমাদের কাছে খুব বিবেচ্য বিষয় হয়। এই জন্য গাছ লাগানোর জন্য এদের মধ্যে অপটিমাম কন্ডিশন পাওয়া যায়। এই যে স্যান্ড, সিল্ট, ক্লে বললাম, এগুলো মিনারেল ম্যাটারের অন্তর্ভুক্ত। এখন এখানে যদি অর্গানিক ম্যাটারের পরিমাণটা 5% বলা হয়েছে, এটা একটা টিপিক্যাল ফিগার। কিন্তু যদি এখানে 20% এর বেশি হয়, যেমন পিটের মধ্যে 80% এর মতো তোমার এই অর্গানিক ম্যাটার থাকে। তো এইটা হলো তোমার এই অর্গানিক ম্যাটারের পরিমাণের উপর অর্গানিক সয়েল। আর যদি অর্গানিক ম্যাটার কম হয় 20%-এর, তাহলে সেটাকে আমরা বলি মিনারেল সয়েল। এবং এই টোটাল জিনিসটাকে সলিড হিসাবে চিহ্নিত করি, দিস ইজ সয়েল সলিড। তাহলে সয়েল সলিড এই অর্ধেক, তাহলে 50% অফ দি ভলিউম, সয়েলের ভলিউমের 50%ই হলো সলিড। তাহলে আর দেখো, আমরা উপর থেকে কিন্তু দেখি না, বাকি 50%ই কিন্তু পোরাস, পোর স্পেস। এই পোর স্পেস গুলো বিভিন্ন রকমের আছে, যদি পারি আমি তোমাদের একবার দেবো না, যদি কেউ ইন্টারেস্টেড হও। বিভিন্ন ক্লাসিফিকেশন আছে পোর স্পেসের, ম্যাক্রোপোর, মাইক্রোপোর, ক্রিপ্টোপোর, আলট্রাপোর, মেসোপোর, বিভিন্ন রকমের আছে। এটা আমাদের ছাত্ররা পড়াশোনা করে, আমি তাদেরকে ফার্স্ট ইয়ারে পড়াইতাম। তো এখন তোমাদের জন্য যেটুকু আছে, দুইটা ভাগে ভাগ করার সুযোগ আছে, যেহেতু তোমরা এনভায়রনমেন্টাল সায়েন্সের মানুষ। এই পোর স্পেসকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হলো ম্যাক্রো পোর স্পেস, আর একটা হলো মাইক্রো পোর স্পেস। প্রত্যেকটা কম্পোনেন্টেরই একটা একটা বেশ সিগনিফিকেন্স আছে, সেগুলো পর্যায়ক্রমে দেখতে পারবা। তো এখানে দেখা যাচ্ছে এখানে একটু উঁচু নিচু করে, মানে একটা ভিতরে চলে গেছে। এটার কারণটা কি জানো? ওয়াটার 20 থেকে 30%, এখানে 20% হলে এখানে কি হবে? 30% হবে। আর এখানে যদি ওয়াটার 30% হয়, সেখানে এয়ার 20% হবে। এই তো, যেহেতু টোটাল 50% ভলিউম এই সয়েলের এই পোর স্পেসের মধ্যে সীমিত। তো এখন এই পোর স্পেসের মধ্যে আবার দুই ধরনের বললাম, ম্যাক্রো পোর স্পেস, মাইক্রো পোর স্পেস। ম্যাক্রো কোনটা, মাইক্রো কোনটা? মাইক্রো হলো যদি পোর স্পেসের ডায়ামিটার লেস দেন 0.08 মিলিমিটার হয়, পোর স্পেসের ডায়ামিটার লেস দেন 0.08 মিলিমিটার, তবে সেটা হবে মাইক্রোপোর। আর উপরে যেটা দেখতেছ সেটা ম্যাক্রোপোর। তার মানে কি, এই 0.08 মিলিমিটারের উপরে যে পোর ডায়ামিটার হবে, সেটাকে আমরা বলবো ম্যাক্রোপোর স্পেস। এখন এখানে এই দুইটা জেনারেল ভাগে ইয়ে করো, তারপর মেসোপোর যদি কেউ পড়তে চাও, আল্ট্রাপোর পড়তে চাও পড়ো, সেটা যদি ইন্টারেস্ট হয় তাহলে আমি তোমাদের দিয়ে দিব না। এখন এখানে যে জিনিসটা আছে সেটা হলো, হোয়াট ইজ দ্য ফাংশন অফ দি স্পোর্স। এমনি কি পড়ে থাকে, এই সয়েলের মধ্যে যে পার্টিকেল গুলো আছে, সেই পার্টিকেল গুলো বিভিন্ন ধরনের অ্যারেঞ্জমেন্ট হয়, এইভাবে থাকে না। পার্টিকেল থাকলে তো বাতাসে উড়ে যেত। এখন এই এই যে বিভিন্ন ধরনের পার্টিকেল মিলে কিছু একটা ছোট ছোট দলার মতো হয়, ক্লডের মতো হয়, যে এগ্রিগেটের মতো হয়, সেটাকে আমরা বলি সয়েল স্ট্রাকচার। সয়েল স্ট্রাকচারের মধ্যে পার্টিকেল গুলো অ্যারেঞ্জ থাকে বিভিন্ন ভাবে। এই অ্যারেঞ্জমেন্টের উপর নির্ভর করে তোমার এই ম্যাক্রোপোর হয়, মাইক্রোপোর হয়। তো হইলে পরে যেটা হলো যে, তোমরা জানো মাইক্রোপোর একটা ক্যাপিলারি অ্যাকশন বলে একটা কথা আছে, ওই টিউবের বেলায়, যেটা তোমরা হয়তো পড়ছো ইন্টারমিডিয়েট বা পরবর্তী পর্যায়ে। পোর সাইজ যদি, পোর ডায়ামিটার যদি খুব ছোট হয়, সেই ছোট পোর ডায়ামিটারের কারণে এই পোরগুলো কিছু জিনিস ধরে রাখতে পারে। পিপেটের মাথার মধ্যে দেখবা, যদি করে থাকো, সেখানে দেখবে একটা অংশ পিপেটের মাথার মধ্যে আটকা থাকে। সেই জায়গাটা খুবই ন্যারো থাকে, এবং এটা এক ধরনের, মানে কথা যদি আমরা বলি, যে একটা উদাহরণ দেওয়া যায় যে পোর স্পেস যদি খুব ন্যারো হয়, তার মধ্যে
ওয়াটার মলিকুল গুলো আটকা থাকতে পারে ভালোভাবে এই এগেনস্ট গ্র্যাভিটেশনাল ফোর্স। আমি সয়েল সলিউশন পড়ানোর সময় ট্রাই টু এক্সপ্লেইন দিস থিংস এগেইন। আর এখানে যেগুলো পোর বড় সাইজের মোর দেন 0.08 মিলিমিটার, তারা কি করে, তারা কিন্তু এই পানিটা ধরে রাখতে পারে না, যেহেতু ক্যাপিলারি ফোর্স তাদের এখানে কাজ করে না, সেই জন্য এরা নন ক্যাপিলারি পোর স্পেস হিসাবে চিহ্নিত। এবং এটার মধ্যে যত পানি আসে সেই পানিগুলো নিচের দিকে ড্রেন হয়ে যায়, এবং এটা ড্রেন হয়ে গেলে পরে স্পেস তো খালি থাকতে পারে না, সেই স্পেসটার মধ্যে অ্যাটমসফিয়ারের সংস্পর্শ যেহেতু আমরা আছি, অ্যাটমসফিয়ার থেকে এখানে বাতাস ঢুকে যায়, তখন সেটাকে আমি বলি সয়েল এয়ার। এবং এর মধ্যে কম্পোজিশনটা অ্যাটমসফিয়ারিক এয়ারের কাছাকাছি, কিন্তু আরো কিছু জিনিস আছে যেগুলো একটু বেশি থাকে, সেটা একটু এই ইয়েতে আমার মনে হয় এখনই বলা ভালো, কারণ এটা এয়ারের কোনো চ্যাপ্টার তোমাদের নাই। সেটা হলো সয়েলের মধ্যে বিভিন্ন রকমের রিয়াকশনের ফলে গ্যাস তৈরি হয়, বিভিন্ন ধরনের গ্যাস তৈরি হয়, সেগুলো সয়েল এয়ারের মধ্যে থেকে যায়, আর কিছু অ্যাটমসফিয়ারে চলে যায়, সেটা তোমরা দেখছো। সেটা কি নাইট্রিক অক্সাইড, নাইট্রাস অক্সাইড, কালকে আমি বলছি বোধ হয়। তাহলে এই এয়ারের মধ্যে এই ধরনের গ্যাসগুলো, এবং আচ্ছা যাক, দেখা যাক কি করা যায়। তো এখানে এখানে এই এয়ার এটা থাকবে, এর থাকলে পরে এয়ারের যে ফাংশন আছে সে করবে। আর ওয়াটার যেটা আছে সেই ওয়াটারের মধ্যে বিভিন্ন ধরনের কনস্টিটিউয়েন্ট ডিজলভ অবস্থায় থাকবে, যেটাকে বলি সয়েল সলিউশন। সয়েল সলিউশন এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, কালকে বলছিলাম বোধহয় একটুখানি নাকি, হ্যাঁ বলছিলাম সম্ভবত, যে সয়েল সলিউশন ইজ দ্য ফোকাল পয়েন্ট অফ সয়েল কেমিস্ট্রি। এর মধ্যে দিয়েই সবকিছু ঘটনাগুলি ঘটে। তো এটা পোরের সাথে তাদের যে সম্পর্কটা সেটা হলো যে একটু ইনভার্স রিলেশন, একটা বাড়লে আরেকটা কমে। এখন এই পোর স্পেসের যে ম্যাক্রো পোরগুলো, এই আমরা বৃষ্টির পানি টানি হইলে পরে দেখি কিছুক্ষণ পরে থেকেই পানিগুলো শুকাইতে শুরু, মানে মাটিটা শুকাইতে শুরু করে। অ্যাকচুয়ালি এই পোর স্পেস মাইক্রোটার মধ্যে যেটা আছে এটা কিন্তু সহজে আউট হয় না, কিন্তু এটার পানিটা আউট হয়ে যায় বলে আস্তে 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 আমরা মাটিটা শুকাইতে দেখি। তো শুকাই গেলে পরে সেই মাটিতেও কিছু পানি থেকে যায়, সেটা আমরা বলি 25% ইন জেনারেল বলা হয় সয়েল ওয়াটার, 25% সয়েল এয়ার, 45% মিনারেল ম্যাটার, এবং অর্গানিক ম্যাটার 5%। বাংলাদেশের সয়েলের মধ্যে less than 2% অর্গানিক ম্যাটার আছে, 5% অর্গানিক ম্যাটার খুব কম সয়েলই পাওয়া যায়। তার কারণ হলো বাংলাদেশের কন্ডিশনটা ফেভারেবল ফর দি ডিকম্পোজিশন অফ অর্গানিক ম্যাটার। টেম্পারেচার এবং ওয়াটার দুইটাই তোমার এখানে এই ইয়ে করে, কি জানি বলে, এই ফেভারেবল কন্ডিশন ফর দি গ্রোথ অফ মাইক্রো অর্গানিজম, সেই জন্য অর্গানিক ম্যাটার এখানে বেশি সময় টিকে থাকতে পারে না। তো এই হলো গিয়ে মোটামুটি ভাবে, আমি এটা বললে আরো বলা যায়, তো এখন এটাতে আর আমি দিতে চাইতেছি না। তার মানে কোনো কারণে যদি এখানে মনে করো 5%-এর কম হয়, তাহলে এখানে বেশি হবে, আর এখানে আরো যদি বেশি হয়, স্বাভাবিকভাবে যদি এখানে কম হয়, তাহলে এটা বাকিটা 50% পূরণ করার জন্য এখানে আমরা যেটা বলি এই অংশটার মধ্যে ও পরিবর্তন হয়। এটা যেমন পরিবর্তন হয়, এটা মাটিটা শুকায় গেলে পরে এই শুকানোর পদ্ধতিতে ইভাপোরেশন আছে, প্লান্ট আপটেক অফ ওয়াটার আছে, হইলে পরে যেটা হয়, এটা কি বলে এই, হ্যাঁ, এটা কি হবে, এই পোর স্পেস গুলো পুরোটাই এয়ার দ্বারা পূর্ণ হয়ে যাবে। তো এয়ার দ্বারা যদি পূর্ণ হয়ে যায়, সেই সয়েলে যদি ওয়াটার না থাকে, ইট উইল নো মোর সাপোর্ট দি গ্রোথ অফ দি প্লান্ট। এখন এই হলো গিয়ে মোটামুটি তিনটা ফেজ, কিন্তু কম্পোনেন্ট হলো চারটা, এই মিনারেল ম্যাটার, অর্গানিক ম্যাটার, ওয়াটার এন্ড এয়ার। আরেকটা কম্পোনেন্ট আমরা এখানে একটু অফ রাখছি, এখানে এটা জেনারেল ভাবে আসে না, আসে যেটা সেটা হলো, আছে কোনো এক জায়গায় আছে নিচের লেখাগুলোর মধ্যে, যে সয়েলের মধ্যে যে জিনিসগুলো থাকে সেই জিনিসগুলোর মধ্যে একটা লিভিং কম্পোনেন্ট থাকে। সেই জন্য বলা হয় লিভিং কম্পোনেন্ট অ্যান্ড নন লিভিং কম্পোনেন্ট বলে একটা কথা আছে। সয়েলের মধ্যে প্রচুর অর্গানিজম থাকে, এটা কিছু আছে ম্যাক্রো, আর বেশিরভাগই হলো মাইক্রো। মাইক্রোর মধ্যে তোমরা যেটা এগুলো একটু পড়ে নিবে, পড়ে নিলে পরে এই ইয়েতে হবে, এই
আমি যে কথাগুলি বলছি সেই কথাগুলো এগুলোর মধ্যে আছে। এই যে এখানে দেখো আবার এখানে পলিফেসি পোরাস সিস্টেম 3 ডাইমেনশনাল এন্টিটি বলা হয়েছে। এগুলো পড়লে আমার মনে হয় এখন আমি যেটা বলছি সেটা আছে। যেমন এখানে আছে দেখো, এই যে বলছিলাম কালেকশন অফ ন্যাচারাল বডিজ, ঠিক আছে, এটা বলছে আগে consisting of living components such as flora and fauna, দেখছো, ফ্লোরা, প্লান্ট, অ্যানিমাল অ্যান্ড নন লিভিং সলিড লিকুইড অ্যান্ড গ্যাস। আমি তিনটা বলছি, ফ্লোরা ফ্লোরা একটু আগেই বললাম যে এগুলো সয়েলের মধ্যে থাকে এবং প্রত্যেকটারই গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। হ্যাঁ, এই ভূমিকাগুলো তারা পালন করতে থাকে যার যার অবস্থানে থাকে এবং সেখান থেকে আমরা বিভিন্ন ধরনের প্রপার্টিস ডেভেলপ করতে দেখি। তো এখানে দেখো যে সয়েল, সয়েলটার মধ্যে আমরা যদি বলি নট ফিজিক্যাল এন্টিটি অফ ক্লে স্যান্ড অর হিউমাস, ইট ইজ নট এ কেমিক্যাল কম্পাউন্ড। এটা কম্পাউন্ড না, আপনি জানো সব ধরনের জিনিস মিলে এটা তৈরি হয়। সুতরাং এটা আমার মনে হয় একটা মিটিং আমাকে দিতে হবে লিঙ্ক। আচ্ছা যাক, এটা যদি অটোমেটিক চলে যায় তাহলে আমি আবার তোমাদেরকে আবার কল করব। আমি আজকে চেষ্টা করবো বিউবি থেকে একটা লিঙ্ক নেওয়ার জন্য। তো এখানে যে কথাগুলি বলছি সেই কথাগুলো আমি অলরেডি কিছু না কিছু ভাবে তোমাদের আলোচনা করে দিছি। এখন এটা যাক, তারপরে এখানেও তাই, মানে পড়লে পরে এখন আমি যে কথাগুলি বলছি সেই কথাগুলো কোনো না কোনো ভাবে রিপিট হচ্ছে, এক একজন এক একটার দিকে উল্লেখ মানে এমফেসিস দিয়ে সেই জিনিসগুলো তোমাকে বলছে। এই যে দেখো এখন মাইক্রো মাইক্রো অর্গানিজমের কথা বলছে সবকিছু বলে, তারপরে এই এই জিনিসগুলোকে এক্সপ্লেন করছে। যদি এখান থেকে পড়ো, পড়লে পরে সয়েল সম্বন্ধে আরো তোমার আইডিয়া আসবে। তো আমি মেইন কথাগুলো অনেকটুকু বলে ফেললাম। এখানে আরেকটা জিনিস এসে পড়ছে, সেটা হলো ফান্ডামেন্টাল পার্টিকেলস অফ দ্য সয়েলস আর, আমি এখানে ট্রিয়ে দিয়ে দিই, এটা তোমাদের একটু পড়ে নিতে হবে। পড়লে পরে দেখবো মোটামুটি কম্বাইন্ড কমন কথাবার্তা আছে। তো এখানে ফান্ডামেন্টাল পার্টিকেলস অফ সয়েলস আর স্যান্ড, সিল্ট এন্ড ক্লে। ফান্ডামেন্টাল পার্টিকেলস বলতে আমরা যেটা বুঝি সেটা হলো যে যে জিনিসগুলো স্থায়ী। যেমন তুমি একটা অ্যাটমের মধ্যে ফান্ডামেন্টাল পার্টিকেল আছে। ফান্ডামেন্টাল পার্টিকেল গুলো কোনগুলো? যেগুলো ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, অর্থাৎ এগুলি চেঞ্জ হয় না সহজে, তাই না? চেঞ্জ হইলে পরে আর তার অ্যাটম থাকে না, কোনোটা আয়ন হয়ে যায়, নেগেটিভ আয়ন, আবার পজিটিভ আয়ন হয়, আবার অনেক কিছু হয়, আইসোটোপ টাইসোটোপ, অনেক কথাবার্তা আছে ওইখানে। আমাদের এখানে যেটা সেটা হইলো যে স্যান্ড, সিল্ট এবং ক্লের মধ্যে সবগুলো প্রপার্টিস গুলো ধরে রাখে। এর জন্য কেউ কেউ এই এই জিনিসগুলো যে তৈরি হয় সেগুলোর প্রধান উপাদানগুলো হলো রকের যে উৎপন্ন, রক থেকে উৎপন্ন হয়। তো সেখানে যে প্রাইমারি মিনারেলস এবং সেকেন্ডারি মিনারেলস আছে সেগুলো হলো এগুলোর উপাদান। তো স্যান্ডের মধ্যে মূলত প্রাইমারি মিনারেলস এবং সিল্টের মধ্যে তোমার প্রাইমারি মিনারেলস এর বেশি এবং ক্লে পার্টিকেলস এর মধ্যে সেকেন্ডারি মিনারেলস। নাও হোয়াট ইজ প্রাইমারি এন্ড সেকেন্ডারি মিনারেল পড়ে আসছো, তবু আমি এখানে একটু রেলিভেন্ট বলে বলছি। রক থেকে সরাসরি যে জিনিসগুলো তৈরি হয়, ম্যাগমা থেকে যে জিনিসগুলো সরাসরি তৈরি হয় এবং রকের কম্পোজিশন হিসেবে থাকে উইদাউট এনি চেঞ্জ, সেটি হলো প্রাইমারি মিনারেল। আর সেকেন্ডারি মিনারেল হলো প্রাইমারি মিনারেল গুলো চেঞ্জ হয়ে যে নতুন মিনারেল তৈরি হয় সেগুলো। আমি লিস্ট একটা নিচে টেবিলের মধ্যে দিয়ে দিচ্ছি, হয়তো কালকে রাত্রে কেউ খুলে থাকলে সেটা দেখবা। তো আমার মনে হয় আমরা একটু একটু চেষ্টা করি যাতে করে আরেকটা ইয়ার মিটিং শুরু করতে পারি। তাহলে এখানে হলো আমরা যে কথাগুলি বললাম যে স্যান্ড, সিল্ট এবং ক্লের মধ্যে আমরা প্রাইমারি মিনারেল এবং সেকেন্ডারি মিনারেল পাবো। এর মধ্যে প্রাইমারি মিনারেল গুলো মোটামুটি ভাবে ওয়েদারিং হয় দ্রুত গতিতে যদি সম্ভব হয়। এর মধ্যে রেজিস্ট্যান্ট আছে, ইজিলি ডিকম্পোজেবল আছে। তো ক্লে মিনারেল গুলো যেহেতু প্রাইমারি মিনারেল থেকে নতুন এনভায়রনমেন্টে তৈরি হয় সেই জন্য তারা মোটামুটি ভাবে একটু স্টেবল হয়। তাহলে সয়েলের যে প্রপার্টিস গুলো আছে সেই প্রপার্টিস গুলো ডিএনএ নাই সয়েলে, আর এনও নাই। এই স্যান্ড, সিল্ট, ক্লে দ্বারা যে ক্যারেক্টার গুলো তারা সৃষ্টি করে সেগুলি সেগুলি আমরা লক্ষ্য করি। তো এটাকে আমরা বলতে পারি যে সয়েলের যে
ইনফরমেশন যেগুলো আছে সেই ইনফরমেশন বা সয়েলের যে প্রপার্টিজ গুলো, it is controlled by all these things: sand, silt and clay, that is primary and secondary minerals in association with the organic matter. But organic matter is not stable. ওইখান থেকে দেওয়ার সাথে সাথে পচন শুরু হয়ে যায়, কিছু কিছু জিনিস আছে হিউমাস তৈরি হয়, ইটস ওকে। হিউমাসটা কিন্তু সয়েল স্ট্যান্ড করে, কিন্তু কথা হলো এটাও এক সময় এটা ডিকম্পোজ করে যায়, এটা কিছু করার থাকে না, কারণ ন্যাচারালি এটা মাইক্রো অর্গানিজম দ্বারা ডিকম্পোজ হতে থাকে এবং আন্ডার ডিফারেন্ট কন্ডিশনে বিভিন্ন রকমের এটা হয়। তো সেটাকে হয়তো ব্যাখ্যা করতে গেলে আমাকে আবার এটার উপরে একটা লেকচার দিতে হবে। তো এটা আপাতত আমি এই পর্যন্ত রাখতে যাচ্ছি, কারণ অনেক কিছু আছে তোমাদের পড়ার। এই যে এখানে বলা হয়েছে দেখো, aggregate soil particles are arranged in most cases as aggregate in which are responsible for the formation of pore space. এই কথা আমি কিন্তু বলে ফেলছি, আর 20% অর্গানিক ম্যাটার কথা বলছি। এখন এই ক্লিয়ার পার্টিকেলের যে ডায়ামিটার সেটা তোমাদের আমি বলছি। তো লিথোস্ফিয়ার যেটা আছে, লিথোস্ফিয়ার দেখো ব্যাকটেরিয়া, এলজি, ফাঞ্জি, লাইকেন, তোমাদের অ্যাসোসিয়েশন বিটুইন ফাঞ্জি এন্ড এলজি, লাইকেন use rock surface as a suitable habitat. প্রথমে যে ওয়েদারিং স্যার। শুনতে পাচ্ছ? আচ্ছা ঠিক আছে, ওকে, জি স্যার। ঠিক হয়ে যাবে, আগামী সপ্তাহে সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আমি বিউপিতে চেষ্টা করতেছি আর কি, আমার চেষ্টা করার দরকার ছিল আগেই, আসলে একটু হেল্প পাইতেছিলাম তো, তার জন্য হয়ে ওঠে নাই। কালকে আমাকে সেই মেল টেল দিয়ে বলছে এটা চেষ্টা করার জন্য। তো আজকে আমি তো বিউপিতে যাব, গিয়ে সেখানে গিয়ে একটু কাজ আছে, কাজ করে এটা করে নিয়ে আসবো না। ওকে, লেট আস স্টার্ট। তো এখানে আমি যে পর্যন্ত বলতেছিলাম যে ফার্স্ট কিন্তু আমাদের যেটা হয়েছিল সেটা পৃথিবীতে যে সলিড রকের উপরে কিন্তু এই 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 এলজি, ফানজি এরা কিন্তু এই কলোনি তৈরি করছিল। তৈরি করার পরে সেখান থেকে আস্তে 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 ওয়েদারিং অনেক লম্বা প্রসেস। সেই প্রসেসে আমরা এই আমাদের আজকে সয়েল যেটা পাইছি সেটা আজকেরটা না, আর আগে সয়েলের এই কি যেন বলবো যৌবনকাল শেষ হয়ে গেছে, এবং এখন পৃথিবীতে যেগুলো আছে সেগুলো হলো লেটার স্টেজ অফ লাইফ। সয়েলের কিন্তু একটা পর্যায়ে আসবে, এটা অ্যাডজাস্টেড হয়ে যাবে। সুতরাং এটাকে যদি ঠিক মতো ম্যানেজটেন্স করা না হয় তাহলে সমস্যা হতে পারে, হবেই, কারণ মানুষকে তো খেয়ে বাঁচতে হবে। তো সুতরাং সয়েলের পরিচর্যা করার দরকার। এখন এই যে এই কথাগুলো আমি যা বলছি তোমরা এখান থেকে সব সংগ্রহ করে তথ্যগুলো, সয়েল সম্বন্ধে তথ্যগুলো নিবা। এটা হলো আমার কথা। এখন আসো একটা ইয়েতে চলে যাই। সয়েল ইজ এ সোর্স এন্ড সিঙ্ক অফ পলিউটেন্টস, এই কথাগুলো একটু বলা হয়েছে কেন সোর্স এন্ড সিঙ্ক হয়। স্যান্ড তেমন কোনো এফেক্টিভ কিছু না। একটা উদাহরণ দিয়ে তোমাদের শুরু করতে চাই, সেটা হচ্ছে মনে করো একটা বিল্ডিং তৈরি করতেছে, কি জানি বলে ইটের গুঁড়া, খোয়ার সাথে কিন্তু সিমেন্ট দেওয়া হয়, সিমেন্টের পরিমাণটা কম থাকে। তো সিমেন্টের পরিমাণটা যদি কম থাকে তাহলে সব খোয়ার সাথে সেটা মিলে না, মিলার সুযোগও নেই, কারণ এত ভলিউমের সাথে এটা মিলবে না। তখন এটা ভলিউম বাড়ানোর জন্য আমরা একটা ফিলার ম্যাটেরিয়াল টাইপ দিছি। স্যান্ড কিন্তু ইনার্ট, স্যান্ড এভাবে কোনো রিয়াকশনে কোনো জায়গায় অংশগ্রহণ করে না, কিন্তু ফিলার ম্যাটেরিয়াল হিসেবে খুব ভালো, যে এটাকে দিয়ে রাখলে পরে তোমার এই সিমেন্ট যেটা আছে সেটার সাথে মিক্স হলে এটা ভলিউমটা বাড়ে এবং এটার সাথে সবগুলো মিশতে পারে। আমাদের সয়েলের মধ্যে যে সবচেয়ে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট যেটা সেটা হলো ক্লে, এবং ইদানিং আমরা স্যান্ড দিয়েও কিন্তু বেশ কিছু কাজ করতে পারতেছি। সেটা হলো ফিল্টার করা, অর্থাৎ যদি তুমি পানির মধ্যে তেমন কিছু থাকে এটাকে তুমি ফিল্টার করতে পারো। যদি সেটা কোনো প্রিসিপিটেড আকারে থাকে ফিল্টার করা যায়। গ্রাম দেশে এখন এই ধরনের ফিল্টার খুব বেশি ইউজ হচ্ছে, যেখানে পানিতে বেশি আয়রন পাওয়া যায়। এনিওয়ে, সোর্স এন্ড সিঙ্ক অফ পলিউটেন্টস এটা যদি পড়ো তাহলে তুমি দেখবা যে এখানে কতগুলো কথা বলা হয়েছে যে কোন কোন জায়গা থেকে কি কি আসে। আমি তো ওয়েটিং রুম থেকে নিতে, আমার অবস্থা খারাপ। সয়েল
রিসিভ লার্জ কোয়ান্টিটিজ অফ ওয়েস্ট প্রোডাক্টস হুইচ আন্ডারগো ট্রান্সফরমেশন ইন সয়েল। এই কথা বলা হয়েছে, এই ওয়েস্ট প্রোডাক্ট যত আছে সব নিয়ে এখানে সয়েলের সার্ফেসের উপর যদি ডাম্প করা হয়, সেটা কিন্তু সয়েল নিজের সিস্টেম দিয়ে ওই যে অর্গানিজম আছে সেগুলো সমন্বয় কিন্তু ইয়ে করতে থাকে, দ্যাট ইজ ট্রান্সফর্ম করতে থাকে। ট্রান্সফর্ম করলে পরে তার কিছু অংশ আমরা অয়েল পলিউটেন্ট হিসাবে পাই, কিছু অংশ আবার এখান থেকে গাছের নিউট্রিয়েন্ট হিসাবে পাইতে পারি। সালফার ডাইঅক্সাইড বার্নিং থেকে যেটা হয় সেটা আলটিমেটলি তোমাদের অ্যাটমসফিয়ার থেকে কিন্তু চলে আসে। তো এখানে এই কথাগুলি বলা হয়েছে, atmospheric nitrogen oxides are converted to nitrate in the atmosphere and nitrates are eventually deposited in soil. অর্থাৎ উপরে যা ভাসে তার বেশিরভাগই কিন্তু সয়েলে চলে আসে। এই যে নাইট্রিক অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, এগুলোর কথা এখানে বলা হয়েছে। আর পার্টিকুলেট লিড, অর্থাৎ লেড যেটা আছে এটা বাতাসে ভাসমান অবস্থায় থাকে, এটা তোমরা জানো, তোমাদের হয়তো তখন জন্ম হয়নি যে ঢাকা শহরে বাতাসে অনেক লেট ছিল, তখনই কিন্তু 4 স্ট্রোক ইঞ্জিন গুলো বোধহয় চলে আসে। যাক, পার্টিকুলেট লেড যেটা আছে সেটা মোবাইল একজস্ট থেকে যেটা বেরিয়ে যায় সেটা সয়েলে আলটিমেটলি এসে আবার পরে। সয়েল ইজ রিসিপ্টর অফ মেনি হ্যাজার্ডাস ওয়েস্ট ফ্রম ল্যান্ডফিল লিচেট, দেখো মাঝে মাঝে টেলিভিশনে, লেগুনস এন্ড আদার সোর্সেস, ভোলাটাইল অর্গানিক কম্পাউন্ডস, এগুলো কিন্তু সয়েল থেকে বের হয়ে যায়। এবং এটা ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিস এর ফলে বের হতে পারে, সেগুলো কিন্তু আলটিমেটলি সয়েলের মধ্যে চলে আসে। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম জালাল স্যার, আমি একটা ক্লাসে আছি, আপনার সাথে 10টার পরে কথা বলি। হ্যাঁ, আচ্ছা। এখন এই যে জিনিসগুলো যাই উপরে যাচ্ছে সবই কিন্তু আবার নিচের দিকে আসছে, যে বলে এই কি জানি বেনিফিট দিবেন, লায়াবিলিটিস দিবেন না, এটা তো হয় না। তো সুতরাং সয়েলের মধ্যে এগুলি জিনিসগুলো আইসা পুরোপুরি এই সবগুলি চলে। পেস্টিসাইডের কথা তো আছেই, কোনো সন্দেহ নাই। তাহলে সব কি এগুলো সয়েলে কিন্তু অ্যাবজর্ব হচ্ছে। এই যে অ্যাবজর্পশন বাই সয়েল ইজ দ্য কি অ্যাসপেক্ট অফ পেস্টিসাইড ডিগ্রেডেশন and plays a strong role in the speed of degradation of ডিগ্রি অফ ডিগ্রেডেশন। এই যে অ্যাবজর্পশন একটা কথা আছে, অ্যাবজর্পশন কথাটার সাথে কিন্তু ওই যে আমি প্রথম চ্যাপ্টারটা কলয়েড দিছি, সেই কলয়েডটার সাথে এটা কিন্তু রিলেটেড। পেস্টিসাইডের মধ্যে কিছু চার্জ থাকে, সেই চার্জ দিয়ে ক্লের মধ্যে কিছু চার্জ ডেভেলপ করে, হিউমাসে কিছু চার্জ ডেভেলপ করে, বেশিরভাগই নেগেটিভ সয়েলের কন্ডিশনে। তো কোনো কোনো ক্ষেত্রে পজিটিভ চার্জ ডেভেলপ করে, এই পেস্টিসাইড গুলো সেটার মধ্যে এই আটকে থাকে। আর এগ্রিকালচারের উপরে যত ধরনের প্র্যাকটিস আছে আমাদের জন্য তারা অনেক কিছু দেয়, কিন্তু বিনিময় যেটা ছিল এগ্রিকালচার প্র্যাকটিস থেকে কিন্তু অনেক ধরনের জিনিস তোমার এই সয়েলে অ্যাড হচ্ছে, এবং এই অ্যাড হওয়ার কারণে সেগুলো দিয়ে কিন্তু সয়েল পলিউটেড হচ্ছে। তো এই কথাটা এখানে একটু হালকাভাবে বলা হয়েছে, কোনো কোনো জায়গায় হয়তো একটু বেশি ভাবে আসতে পারে। জিওস্ফিয়ারে যেটা আছে অনেক মিনারেল অ্যাক্টিভিটিসের কথা এখানে বলা হয়েছে, যে এই এক্সেস কার্বন ডাইঅক্সাইড এন্ড অ্যাসিড রেইন, এই যে কথাগুলো বলছি, হ্যাঁ, মেজর চেঞ্জেস ইন দ্য জিওস্ফিয়ারের যে চেঞ্জের কথাগুলো বলা হয়েছে, যে সলিড আর্থের উপর যে চেঞ্জ গুলো আছে সেগুলো তোমার কোনো না কোনো ভাবে হয়তো কিছু পড়াশোনা তো করছোই, আর কিছু যে গ্রিন হাউস এফেক্টের কথা বলছো, এখানে কিন্তু সয়েলের অনেক ভূমিকা রয়ে গেছে। যে গ্যাসগুলো, সেই গ্যাসগুলো কিন্তু সয়েলে উৎপন্ন হয়, এবং আন্ডার ডিফারেন্ট কন্ডিশন ডিফারেন্ট কম্পোনেন্টস আর প্রডিউসড and released in the form of gas or in the form of ion and transported to the atmosphere. Those are gases, and ions are moved to the lower elevation, lower topographic position, এবং সেখানে সেগুলো বিভিন্নভাবে এই ওয়াটার বডিজকে পলিউটেড করে। ইরোশন আমরা যেটা বলি, ভূমিক্ষয়, উপর থেকে পৃষ্ঠটা আস্তে আস্তে ইরোডেড হয়ে যায়, সেই জিনিসগুলো তোমার ইরোডেড হয়ে গেলে পরে সয়েলটা ডিগ্রেড করবে, এটি স্বাভাবিক। যা ছিল তার থেকে যদি কিছু অংশ চলে যায় উপর থেকে, কারণ সয়েলের উপরের অংশটাই কিন্তু গুরুত্বপূর্ণ।
নিচের অংশ ততটা গুরুত্বপূর্ণ নয়, কারণ সয়েলের জন্য, গাছের জন্য যে ফেভারেবল কন্ডিশন, এটা উপরের অংশটাই দিয়ে থাকে, নিচের অংশ সেটাকে শুধু সাপোর্ট দেয় এবং পজিশনটা আছে বলে সে আছে, সেটা থেকে গাছ কিন্তু কিছু নিতে পারে না। সুতরাং এর কাল্টিভেশন করে যে জিনিসগুলো আমরা এখানে সয়েল থেকে নিচ্ছি, সেই কাল্টিভেশন করতে গিয়ে ল্যান্ডটাকে নাড়াচাড়া করা হয়, লুজ করা হয়, লেভেল করা হয় বিভিন্ন অপারেশনের ফলে এখান থেকে জিনিস কিন্তু অনেক এই সরে যায়। এবং সরে যাওয়ার কারণটা হলো যদি স্লোপি ল্যান্ড হয় তাহলে বেশি সরে, যখন রেইন হয় রেইনের ওয়াটারের সাথে এগুলো সব ওয়াশ আউট হয়ে যায়। এই যে দেখো, জিওস্ফিয়ার হ্যাজ বিন ডাম্পিং প্লেস ফর কেমিক্যালস, ওয়েস্ট ফ্রম আদার রিঅ্যাক্টরস আর অলসো ডাম্পড ইন সয়েল। তাহলে এটা তো বুঝলা। আর অ্যানথ্রোস্ফিয়ার যেগুলো আছে, এর থেকে যে গ্যাসগুলো দেখো, আমি এখানে লিখছি কোনো কমন কথাবার্তা, তারপরে আমি দিচ্ছি যে তোমার সয়েলের সাথে রিলেটেড। এই জিনিসগুলো দেখো কোনো না কোনোভাবে সয়েলের পরিবেশকে কোনো না কোনোভাবে দূষিত করতেছে, এবং সয়েল এগুলোকে অনেকগুলো কি করে, এগুলোর এফেক্টগুলোকে নিউট্রালাইজ করে, অর্থাৎ এদেরকে মানে যেই ফর্মে আসে সেই ফর্মে থাকতে দেয় না, অন্য ফর্মে চলে যায়। সেটা ক্যারিড আউট বাই মাইক্রো অর্গানিজম, স্পেশালি ব্যাকটেরিয়া, টু সাম এক্সটেন্ট ফাঞ্জি। Algae is autotrophic, so it is not involved in the decomposition of those materials. এখন এখানে যে কথা আছে, কতগুলো প্রসেস আছে, এই যে এখানে ডিনাইট্রিফিকেশন, নাইট্রেট রিডাকশন, যদি তোমরা এটা পড়ে থাকো বলতে পারো, আর নাহলে আমি যখন সয়েলে পড়াবো তখন আমি সেটা আর একটু বলবো। এখন এখানে অনেকগুলো কথা আমি বললাম জেনারেল, বাট সবগুলোই কোনো না কোনোভাবে আমার পড়ার সাথে রিলেটেড হবে, আর অতটা হয়তো তখন পারবো না। এখন যে কথাটা বলতে চাচ্ছি সেই কথাটা একটু পড়বা, পড়লে পরে গ্রিন হাউস গ্যাস তো তোমরা জানোই। এখন সয়েল ইজ নট অ্যান ইনএক্সিস্টেবল রিসোর্স, এটা অ্যাডজাস্ট হয়ে যাবে, মানে ব্যবহার করতে করতে অ্যাডজাস্ট হয়ে যাবে যদি এটা প্রপার ট্রিটমেন্ট না নেওয়া হয়। যেমন মনে করো তুমি একটা সয়েলের মধ্যে গাছ গ্রো করতেছো, তার জন্য কতগুলো খাবার দাবারের যে দরকার হয় সেটা তুমি দিচ্ছ, কিন্তু লিমিটেড কয়েকটা দিচ্ছ, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, সালফার, জিঙ্ক, whatever about other 10 elements, ওইটা কিন্তু তুমি দিচ্ছ না। সুতরাং এটার সাথে ওগুলো কিন্তু ওর নিচ্ছে, গাছ নিচ্ছে, নেওয়ার ফলে যেটা হচ্ছে একটা সময় আসে সয়েলের রিজার্ভে সেটা শর্ট পড়ে যায়। যেমন বাংলাদেশের সয়েলে নাইট্রোজেন রিজার্ভে শর্ট পড়ছে, রেকর্ড হয়েছে 1960-র দশক, তারপরে এসে ফসফরাস, তারপরে পটাশিয়াম, 80-র দশকে এসে সালফারের ঘাটতি দেখা দিল, তারপরে 90 ইয়েতে এসে জিঙ্কের অভাব দেখা দিল, তারপরে এসে আরো দেখা দিল কি মলিবডেনাম, এগুলো। তো এখন এগুলো যদি দেখা দেয়, এগুলো যদি রিপ্লেনিশ, অর্থাৎ ঘাটতি যদি পূরণ করা না হয়, সয়েল উইল নট সাপোর্ট দি গ্রোথ অফ প্লান্ট। কারণ আমি বলছি এসেনশিয়াল এলিমেন্টগুলো এসেনশিয়ালি, এবং এর একটা যদি অভাব হয় তাহলে পরে তুমি সেখানে ইয়ে করতে পারবে না। এখন ইফ ইউজড ইমপ্রপারলি, অর্থাৎ ঠিক মতো যদি এটা ব্যবহার না করে যাচ্ছে তবে ব্যবহার করতে পারো, পোরলি ম্যানেজড হয়, ইটস ক্যারেক্টারিস্টিক্স ক্যান বি লস্ট উইথ লিমিটেড স্কোপ অফ রিজেনারেশন। রিজেনারেট করতে না পারলে পরে বুঝোই হিউম্যান বিং এর যা অবস্থা হবে তাই। আগের দিনের মানুষ অতটা সাইজ বুঝতো না, কিন্তু সিন্ধু সভ্যতা, হরপ্পা সভ্যতা, তারপরে হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতা, এগুলো যদি স্টাডি করা হয় তাহলে দেখা গেছে যেখানে গড়ে উঠছিল কিন্তু সেখানে ল্যান্ডকে তারা ইউটিলাইজ করতে পারে নাই ঠিক মতো, ফলে ক্রপ না হওয়ার কারণে এখান থেকে ওরা মাইগ্রেট করে অন্য জায়গায় চলে যেতে বাধ্য হয়েছে। তাহলে এখানে এই কথাটা বললাম এতক্ষণ এই জন্য যে এটাকে প্রপার ম্যানেজমেন্টের জন্য তোমার কতগুলো প্রপার্টিজ আছে, সেই প্রপার্টিজ গুলোকে ঠিকঠাক মতো দেখতে হবে, রাখতে হবে, আর নাহলে তুমি পারবে না। না পারলে পরে যা ফেট আছে সেটি বুঝবা। আমি এখানে তোমাদের রক স্প্রেয়ার মেটেরিয়াল হিসাবে একটু জিনিস দেওয়ার চেষ্টা করছি, কি সেটা হলো যে রকটা কি জিনিস, এটা তোমরা বোধহয় পড়ছো। রায়হান, পড়া হয়নি রক্স কাকে বলে? জি স্যার। পড়া হয়েছে? জি স্যার। আচ্ছা,
পড়লে আর আমি এটা বলতেছি না, আমি বলতেছিলাম এখানে সয়েলের সাথে রক্সের রিলেশন যেটা আছে সেটা বলার চেষ্টা করছিলাম। এই যে রকগুলো এখানে আমি একটা লিস্ট দিছি। তো এই লিস্টগুলো রকের সাথে যেটা হলো প্লুটোনিক নিচে যেটা আছে একটু উপরের দিকে এসে যেটা হয় সেটা, আর বিভিন্ন ধরনের রক্সের কম্পোজিশন দ্যাট ইজ মিনারেলস যেগুলো আছে রক্সের মধ্যে, এই মিনারেলগুলি কিন্তু আলটিমেটলি আমাদের সয়েলের যে বৈশিষ্ট্যগুলো সেগুলোকে নিয়ন্ত্রণ করে। যদি মিনারেলের মধ্যে যদি ম্যাগনেসিয়াম থাকে, আয়রন থাকে, ফেরো ম্যাগনেসিয়াম মিনারেল যেগুলো আছে সেগুলো থাকলে পরে সেই সয়েলের মধ্যে এটা তুমি আয়রন আর ম্যাগনেসিয়ামের আধিক্য পাবা। আর যদি অন্য কিছু থাকে, অর্থোক্লেস থাকে, তাহলে সেখানে তুমি আয়রন এবং অয়েল ম্যাগনেসিয়াম এগুলোর পরিমাণ খুব কম পাবা। তাহলে এই সয়েলের মধ্যে কি বেশি পাওয়া যাবে কম পাওয়া যাবে ডিপেন্ডস অন দি কম্পোজিশন অফ দিস ম্যাটেরিয়ালস, দ্যাট ইজ এই মিনারেলের মধ্যে কি আছে। আমি এখানে মিনারেলের কথাও আনছি যেহেতু প্যারেন্টসকে তো আর অস্বীকার করা যায় না, আলাপ আলোচনায় আসবেই। পিতামাতাকে তো আমাদের একটা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখতে হয়। তা আমাদের পিতামাতা বলবো না, প্যারেন্ট ম্যাটেরিয়াল হিসেবে বলে ইনার্ট ম্যাটেরিয়াল, কিন্তু এদের যে কথাগুলো আছে যে ন্যাচারালি অকারিং সলিড ইনঅর্গানিক, এই কথাগুলো এখানে বলা আছে। কিছু আছে সিলিকেট মিনারেলস, তার মধ্যে সিলিকন অবশ্যই থাকবে, আর কিছু আছে নন সিলিকেট মিনারেলস। এখানে আমি একটু দেওয়ার চেষ্টা করছি, আমার কাছে একটা শিটও আছে ওই লেকচার শিটের মতো, আমি ওইটা কোনো কোনো জায়গায় হয়তো দেখাইতে পারি। নন সিলিকেট মিনারেল গুলো হলো কি ওটার মধ্যে সিলিকন থাকবে না, তাহলে কি থাকবে কার্বনেট, ইভাপোরাইট, দ্যাট ইজ হ্যালাইট এন্ড ফ্লোরাইড। হ্যালাইটটা হলো সোডিয়াম ক্লোরাইড আর ফ্লোরাইডটা হলো ক্যালসিয়াম ফ্লোরাইড। এই মিনারেল গুলো থাকবে। অক্সাইড, সালফাইড, ফসফেট এগুলো গ্রুপ হিসাবে থাকবে। এই গ্রুপ হিসাবে যদি থাকে, এদের মধ্যে যদি সিলিকন না থাকে তারাই নন স্যালাইন। তো এখন কি বলে নন সিলিকেট মিনারেলস। তো এই এর মধ্যে শুধু কার্বনেটটা আমরা যেটা দেখি প্রাইমারি মিনারেলের মধ্যে থাকে ক্যালসাইট, রক ফর্মিং মিনারেল হিসাবে কার্বনেটটা পাওয়া যায়। আর বাকি যেগুলো আছে তোমরা জানো ওর, বিভিন্ন ধরনের ওর মিনারেলস আছে সেগুলোর মধ্যে থাকে যেখান থেকে আমরা এক্সট্রাকশন করি। আয়রনের ওর আছে, সেই বিভিন্ন ধরনের কম্পাউন্ড যেখান থেকে তোমার এই আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো আমরা এক্সট্রাকশন করতে পারি। এক একটা সোর্স থেকে এক এক ধরনের মিনারেলস আসবে। আমি কিছু দেওয়ার চেষ্টা করছি অবশ্য একটু নিচে। তো এখানে যেটা আছে সেটা হলো এই ধরনের মিনারেল সয়েলের মধ্যে তুমি পাবা। এই যে এখানে আমি একটা দিয়ে দিছি, আমরা যে হেভি মেটাল টেটাল অনেক কিছু কথাবার্তা বলি, হোয়াট আর দ্য সোর্সেস। ওয়েটিং রুমে এখনো কেন? এই টেবিলটা আমার কাছে রিসেন্ট আমার সংগ্রহে আসছে, তোমাদের এটা করতে গিয়ে না, আমার এখানে বইটা ছিল আমি অত খেয়াল করি নাই। এখানে যেটা হলো কনস্টিটিউয়েন্টস কমন ইন রক ফর্মিং মিনারেলস, আমরা বলি সয়েলের মধ্যে যে মিনারেলস গুলো আছে সেই মিনারেলস গুলো থেকে সয়েলের প্রপার্টিজ আছে। এখন রক ফর্মিং মিনারেলস মানে যেখানে রক্স এর মধ্যে এগুলো থাকবে, দেখো ইজিলি ওয়েদার্ড, অর্থাৎ এটা খুব দ্রুত কেমিক্যাল পরিবর্তন হবে। এটা থেকে যত তুমি নিচের দিকে যেতে থাকবে শেষ গিয়ে পাবা কোয়ার্টস। আমি বলছি কোয়ার্টস কোনো রিয়াকশনে অংশগ্রহণ করে না, সিলিকন ডাইঅক্সাইড। তো এটা খুবই রেজিস্ট্যান্ট, সয়েলের মধ্যে অনেক কিছুই লস হয়ে গেল, কোয়ার্টসটা খুব বেশি একটা লস হয় না, এটা সয়েলের মধ্যে দীর্ঘ সময় থাকে। এবং ক্লে পার্টিকেল গুলো যেহেতু একটু ছোট সেগুলো মাইগ্রেট করে নিচের দিকে চলে যাবে, অন্যদিকে চলে যায়, কিন্তু স্যান্ড আর এখান থেকে সরে না। এখন আমার কথা ছিল যে সয়েলের মধ্যে যে এই পলিউটন গুলো কোত্থেকে আসে, আমরা যেটা বলি হেভি মেটাল। হেভি মেটালের জন্য যে ট্রেস কনস্টিটিউয়েন্ট যে কথাটা বলা হয়েছে, কোন মিনারেল থাকলে পরে তার সাথে অ্যাসোসিয়েটেড এই ট্রেস কনস্টিটিউয়েন্ট গুলো থাকবে সেটার একটা লিস্ট এইটার মধ্যে খুবই ইম্পর্টেন্ট মনে হয়েছে আমার কাছে। আমি সেই জন্য তোমাদের জন্য দেখানোর জন্য নিয়ে আসলাম যে দেখো যে আসলে এই জিনিসটা সত্যিকার অর্থে আমারও জানা ছিল না। তো দি মোর ইউ রিড দি মোর ইউ নো, একটা কথা আছে যে বই না পড়লে হবে না, কারণ সয়েলের যারা বই লেখছে তারা কিন্তু এই জিনিসটা ইয়ে করেনি, এটা পরবর্তী পর্যায়ে অনেক পরে সেটা আসছে। তো
তো সেই বইটা আমার সংগ্রহে আছে। তো আমি এই জন্য চিন্তা করলাম আই মাস্ট গিভ ইট টু ইউ, কোনটা থেকে কি কি জিনিস, কোন মিনারেলটা থাকলে তাহলে বুঝো। এখন তোমার প্যারেন্ট ম্যাটেরিয়াল যদি এই ধরনের হয়, ইউ ক্যান এক্সপেক্ট যে এর সাথে এই জিনিসগুলো আসবে, বুঝছো? তো কি অ্যাজ ইম্পিউরিটিজ এর মতো বলতে পারো, ওই অলিভিনের কেমিক্যাল কম্পোজিশন ওইটা নাই, কিন্তু এই জিনিসগুলো ইয়াতে থাকে, অ্যাসোসিয়েটেড থাকে। তো এখানে গেল একটা, এখানেও কয়েকটা কমন ওর মিনারেলস যে একটু আগে বললাম, দেখো যে সালফাইড টালফাইড যেগুলো আছে সেটা বলছি। এর মধ্যে তোমার এগুলো থেকে যখন আমরা মিনারেল আমাদের এই রিকোয়ারমেন্ট পূরণ করার জন্য কপার, আয়রন টায়রন এগুলো আমরা ইয়ে করি, আলাদা করি, তখন এর সাথে এই জিনিসগুলো তোমার আসতে পারে, বিকজ এরা এই অ্যাসোসিয়েটেড হেভি মেটাল যেগুলো আছে, এই সিলভার সালফাইড এবং লেড সালফাইড যদি থাকে, তার সাথে এই জিনিসগুলো থাকতে পারে। তো যদি থাকে সেটা কি হবে, যদি এটা সয়েলের মধ্যে আসে তাহলে এগুলো সয়েলের মধ্যে আসবে। সয়েলের মধ্যে আসলে পরে তোমরা এটা জানো যে ওয়েস্ট 3 প্রকারের, একটা হলো ইজিলি ডিগ্রেডেবল, আর একটা হলো কমপ্লেক্স স্লোলি ডিগ্রেডেবল, আর একটা হলো নন ডিগ্রেডেবল। এই মেটালগুলো কিন্তু সবই নন ডিগ্রেডেবল, এটা সিস্টেমের মধ্যে থেকে যায়, ফলে আমরা এক একটা পরিবেশের মধ্যে মাঝে মাঝে অনেক বেশি পরিমাণে পাই। এখানে আরেকটা কথা আসছে, সেটা হলো যে সয়েলের মধ্যে ওয়েদারিং হয়, ওয়েদারিং হলো কেমিক্যাল চেঞ্জ টেঞ্জ হয়, ফিজিক্যাল চেঞ্জ হয়। তো ওয়েদারিং হইলে পরে আয়রন অক্সাইড তৈরি করে, সেকেন্ডারি মিনারেল আছে। তো এখানে ম্যাঙ্গানিজ অক্সাইড হয়, কার্বনেট হয়। এর মধ্যে কিন্তু কোপ্রিসিপিটেট, কোপ্রিসিপিটেট হলো কি দুটো জিনিস এট এ টাইম প্রিসিপিটেট করা। যেমন মনে করো কার্বনেটের সাথে ক্যালসিয়াম প্রিসিপিটেট করবে। এখন কার্বনেটের সাথে যদি এই ক্যালসিয়ামের এনভায়রনমেন্টে যদি ক্যাডমিয়াম থাকে, তাহলে ক্যাডমিয়ামও কার্বনের সাথে যোগ হবে, তাহলে ক্যালসিয়ামও যোগ হইলো, ক্যাডমিয়ামও যোগ হলো, এটা কার্বনের সাথে কোপ্রিসিপিটেট তৈরি করলো। এর মধ্যে তাহলে কি হলো, ক্যালসিয়াম কার্বনেট থাকলে ইউ মে এক্সপেক্ট যে ক্যাডমিয়াম তুমি পাবা। সুতরাং এই যে জিনিসগুলো অনেকে ক্লে মিনারেলের মধ্যে দেখো কত ধরনের জিনিস পাওয়া যেতে পারে। এখন এটা তো আজকে করা যাবে না, এটা আমি তো ইয়ে করে দিচ্ছি, কারণ হলো আজকে তোমাদের সময় বোধহয় কমে আসতেছে। এনে আমাদের হাতে আর একটু কিছু সময় আছে, আমি বলতেছি 10 মিনিটের যখন ওয়ার্নিং দিবে তখন আমরা পার্সেন্টেজে যাব। আচ্ছা, এখানে দেখো এই যে প্রাইমারি অ্যালুমিনি সিলিকেট, এগুলো হলো মিনারেলস এর নাম, যেটা বলা হয়েছে কোনো কোনো অংশে হাই ইন কে। আর এখানে হলো ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম, ওই যে বলছিলাম ফেরো ম্যাগনেসিয়াম টাইপের মিনারেলস, এই জিনিসগুলো সেগুলো। এখানে গ্রুপ করা আছে, এরা এরা এক ধরনের বৈশিষ্ট্য সম্পন্ন, এক ধরনের সবচেয়ে একটা না, কাছাকাছি বৈশিষ্ট্য, এরা এক ধরনের। এখন এখান থেকে যে চেঞ্জ গুলো ইন কোর্স অফ টাইম, তুমি এখান থেকে যে প্রাইমারি মিনারেল, এখান থেকে তুমি একটা সেকেন্ডারি মিনারেলে পাই যাবে। ভার্মিকুলেট একটা ক্লে মিনারেল, তার থেকে স্ম্যাকটাইট, হর্নবেলেন, মনমোরোনাইট একটা ক্লে মিনারেল, তার থেকে কেওলিনেট। অর্থাৎ যত সময় যাবে ততই এগুলোর মধ্যে যে চেঞ্জ হচ্ছে, আস্তে আস্তে চেঞ্জ হইতে হইতে আলটিমেট যেটা হলো, আমি বলছি ইনএক্সিস্টেবল যে কথাটা বলছি, যে ইনএক্সিস্টেবল না এক্সিস্টেবল, তার মানে এখানে যেই এলিমেন্ট গুলো ছিল সেগুলো না থেকে আলটিমেটলি আয়রন এবং অ্যালুমিনিয়াম অক্সাইড হয়ে গেছে। তার সবচেয়ে বড় উদাহরণ হলো আমাদের দেশে যে লাল মাটি আছে, সেই লাল মাটির মধ্যে আয়রন অ্যালুমিনিয়াম অক্সাইড কিন্তু ডমিনেট করতেছে, প্রায় 40% মতো এই অক্সাইড পাওয়া যায়। এনে বরেন্দ্রভূমি বলো, তারপরে সিলেটের অঞ্চল বলো, যে অঞ্চলে লাল মাটি পাওয়া যাচ্ছে তার মধ্যে আয়রন এবং অ্যালুমিনিয়াম ডমিনেট করার মানে হলো এই সয়েলগুলি আস্তে আস্তে তাদের প্রোডাক্টিভ ক্যাপাসিটি হারাচ্ছে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা ফিগার। দেখো বার্মিকুলার থেকে ম্যাগনেসিয়াম মাইনাস করে মনমোলারিটি যায়। আমার ক্লে মিনারেল পড়ানোর সময় আমি এই জিনিসগুলো আবার বলবো। এখানে ফিগারটা দেওয়ার উদ্দেশ্য হলো বিভিন্ন ধরনের পাথওয়েতে এটা হইতে পারে। তো এটা হলো আমাদের সয়েলের ট্রান্সফরমেশন হয়ে যে জেনেসিস আছে, সেই জেনেসিসের সাথে রিলেটেড একটা খুবই গুরুত্বপূর্ণ ফিগার। এখানে আমি কিছু তোমাদের মিনারেল নাম, ওইটা দিচ্ছি রক ফর্মিং মিনারেলস। এখানে মিনারেলস ফাউন্ড ইন সয়েল, কমন কতগুলো মিনারেল। এখানে এই গ্রুপ কিছু আছে, সিলিকা,
তারপর ফেলসপার, মাইকা, এমফিবোলস, পাইরোক্সিন, এগুলো স্ট্রাকচারের উপর ভিত্তি করে করা হয়েছে। এগুলো অতটুকু আমি এখন এখানে যাইতে পারবো না। তোমরা ইন্টারেস্টেড হইলে বললে হয়তো আমি চেষ্টা করে দেখতে পারি, কিন্তু ভেরি ডিফিকাল্ট, সময় খুব কম। আর সব যদি আমি পরে ফেলে তাহলে কেমন হবে? এখানে দেখো কিছু সিলিকেট মিনারেলের কথা বলছি, প্রাইমারি মিনারেল। এই যে বলছিলাম একটু আগে, অক্সাইড, সালফাইড, ফসফেট, এই যে দেখো এই মিনারেল গুলো হলো সেকেন্ডারি মিনারেল। দুই একটা যে প্রাইমারি নাই তা আছে। অ্যাপাটাইট, এই যে দেখো এখানে যে ক্লোরো অ্যাপাটাইট, ফ্লোরো অ্যাপাটাইট, হাইড্রোক্সি অ্যাপাটাইট। ফ্লোরো অ্যাপাটাইটটা হলো তোমার ওই প্রাইমারি হিসেবে থাকে, তারপর এখান থেকে অন্যান্য মিনারেলস গুলো আছে। সেকেন্ডারি মিনারেলস বলছিলাম যে প্রাইমারি মিনারেলস থেকে উৎপন্ন হয়। এখানে সিলিকন থাকলে এটা চেলসিডনি, ওপাল এগুলো বলে। এখন এই ক্লে মিনারেলস এখান থেকে ডাক্তার বুঝে গেছে মনে হয়। ক্যাওলিনাইট, হ্যালোয়েসাইট, মনমোরোনাইট, হাইড্রাস মাইকা, ভার্মিকুলাইট, ক্লোরাইড, হোয়াইট ক্লে মিনারেল, এগুলো ক্লের মধ্যে থাকে। এগুলো ক্লের মধ্যে এই মিনারেল গুলো থাকে বলে এগুলোকে আমরা ক্লে মিনারেল হিসেবে চিহ্নিত করি। আরে কই গেল? আর অন্যান্য জিনিস যে ক্লে মিনারেল থাকবে না সেটা না। ক্লের পার্টিকেল হলো লেস দেন 0.002 মিলিমিটার, তার চেয়ে নিচে যেগুলো আছে এগুলো ক্লে পার্টিকেল হিসেবে থাকে। তবে মিনারেল থাকতে হলে তার কিছু ডেফিনিটিভ স্ট্রাকচার আছে, আমরা আগামী রবিবারে যে ক্লাস নেব সেখানে দেখবো। অক্সাইড, হাইড্রোক্সাইড এগুলো আছে। এই যে দেখো কতগুলো মিনারেল নাম এখানে দেওয়া আছে। আয়রন, তারপরে অ্যালুমিনিয়াম, কার্বনেট, সালফেট, ফসফেট, এগুলো পাইরাইট, এই যে সালফাইড যেটা বলছিলাম, ক্লোরাইড, এগুলো হলো তোমার কিছু সয়েলের কমন মিনারেলস। এখন আসলে আমি যেটা খুব কালকে রাত্রে খুব কষ্ট করে এটা টাইপ করছি, কারণ লেখা ছিল ছোট ছোট। এটা কেন আনলাম সেটা একটু বললে তারপরে আমরা এখান থেকে ইয়ে করবো। আমাদের সয়েলের কেমিক্যাল কম্পোজিশনে যখন যাই আমরা, তখন আমি বলছি ইট ইজ কন্ট্রোল বাই মিনারেল। মিনারেলের কেমিক্যাল কম্পোজিশন ইজ কন্ট্রোল বাই ম্যাগমা। অর্থাৎ অরিজিনাল মল্টেন মাসের মধ্যে যে জিনিসগুলো থাকবে সেই জিনিসগুলো থেকে যেহেতু মিনারেল তৈরি হয়, তাহলে সেই ম্যাগমার যে কম্পোজিশন সেটা দেখো এখানে অনেকগুলো, সব জায়গায় একরকম না। তো মোটামুটি একটা আইডিয়া পাওয়ার জন্য, অ্যাজ এলিমেন্ট, অ্যাজ অক্সাইড, এখানে অক্সিজেনই সবচেয়ে বেশি থাকে আর্থ ক্রাস্টের মধ্যে, রকের মধ্যে। আর এখানে যেটা সেই ওই অক্সিজেনটাই বিভিন্ন এলিমেন্টের সাথে কম্বাইন্ড হওয়াতে এটার পরিমাণ বেড়ে গেছে। আর এখানে এই এটা কিছু দুই একটা ছাড়ার বাকি সবগুলো কোন ফর্মে সাধারণত থাকে। দেখো সালফার কোনো অক্সাইড হিসেবে এখানে দেখানো হয় নাই, যদিও থাকে খুব কম থাকতে পারে। ক্লোরাইডের অবস্থাও তাই। এই যে এলিমেন্ট গুলো আছে, এই এলিমেন্ট গুলো আর্থের নিচে যে মল্টেন মাস আছে সেই মল্টেন মাস থেকে তোমার সলিডিফিকেশন হয়। সলিডিফিকেশনটা কি, যে আস্তে আস্তে যখন এই টেম্পারেচারটা রেডিয়েট করে তখন আস্তে আস্তে টেম্পারেচারটা কমতে থাকে। তো কমতে থাকলে পরে যেটা হয় সেটা হলো এক একটা টেম্পারেচারে এলিমেন্টাল কম্পোজিশন, কেমিক্যাল অ্যাফিনিটি যে অবস্থা সেটা মিলাই দিলে আমরা কিছু কিছু মিনারেল গুলো তৈরি হয়। আমি কালকে রাতে আমার 83 লেকচারটা খুঁজে পেলাম, সেখানে দিলাম 1690 থেকে একটা স্কেল দেওয়া আছে, বাউন্স রিঅ্যাকশন সিরিজ। তাহলে কেমিক্যাল কম্পোজিশনের তোমাদের ইন্টারেস্টের জন্য একটা আমারই দুর্বলতা বলতে পারো, তোমাদের দেখানোর ইচ্ছা হইলো তাই আমি এটা একটু দেখাইলাম। এটা থেকে এই জিনিসগুলো যখন একসাথে মল্টেন অবস্থায় থাকে এটা পেস্ট লাইক সাবস্টেন্স হয়ে যায়। টাইম ইজ রানিং আউট, আমিও ছেড়ে দিচ্ছি, অসুবিধা নেই। তাহলে এখানে দেখো যে কথাটা বলা হয়েছে যে এই যে আমি বলছি হাই টেম্পারেচার থেকে কল্যাণপুর বা গাবতলী, এটা কেন? আচ্ছা, এখন এই মিনারেল গুলো হাই টেম্পারেচার থেকে লো টেম্পারেচার দিকে যাইতে শোনা যায় না? শুনতে পাচ্ছ? তাহলে এখানে দেখো একটা লাইন, এখানে একটা লাইন দেওয়ার মানে হলো ওই ম্যাগমা থেকে হাই টেম্পারেচার থেকে যত টেম্পারেচার আস্তে আস্তে কমতে থাকবে তখন এই জিনিসগুলো তৈরি হবে। তাহলে সিস্টেমের মধ্যে কি তৈরি হবে ডিপেন্ডস অন কম্পোজিশন অফ ম্যাগমা। এটা হবে না এটা হবে, যদি এটা জিনিস থাকে, সব ম্যাগমার মধ্যে এক ধরনের জিনিস থাকবে না, ডিপেন্ডিং অন দ্যাট।
তো তোমার কেমিক্যাল কম্পোজিশন যেটা আছে সেটা ডিটারমিন করবে। তো এখানে যে মিনারেল গুলো তৈরি হয় সেই মিনারেল গুলো আলটিমেটলি একসাথে যদি এরা যদি একসাথে তৈরি হয় তাহলে পরে তাদের রকের কম্পোজিশনের মধ্যে তুমি পাবা। রক মনো মিনারেলিক একটা রকের উদাহরণ আমি পাইছিলাম, আপাতত আমার মনে নাই। আর রক যে ইয়ে কি ক্লাস্টার অফ মিনারেলস দিয়ে তৈরি হয়, অর্থাৎ এরা অনেকগুলো মিনারেলস থাকতে পারে। আরো কোনোটা হয়তো খুব ডমিনেন্ট, কোনোটা হয়তো একটু কম। যেটাই থাকুক সেটা আলটিমেটলি যেটা হলো সেটার উপর যদি কোনো সয়েল ফরমেশন হয়, ডেফিনেটলি এই সাইডে হইলে পরে এর প্রপার্টিস গুলো ডমিনেট করবে, এই কম্পোজিশনটা। আর এইটা হলে এদিকে এটা ডমিনেট করবে। সুতরাং সয়েলের প্রপার্টিস ইনডাইরেক্টলি ডাইরেক্টলি এটার উপর নির্ভর করবে। কেমন? তো আমি এই পর্যন্ত দিয়ে তোমাদের জেনারেলি যে দেখো ফেল্ডস্পার, মাস্কোবাইট, কোয়ার্টজ সবার শেষে তৈরি হয়। এটার কি আছে, টেম্পারেচার সহ স্কেল আছে। আমি মোটামুটি একটু লেকচার দিলাম তোমাদের, 2-4 লেকচারে আমি চেষ্টা করলাম যে আসলে সয়েলের ঘটনাগুলো কি। এখন সয়েল যে ফিল্টার হিসেবে কাজ করে বা অন্যান্য প্রপার্টিস গুলো যেটা আছে সেটা আমরা সয়েল কলয়েড আগামী দিন ক্লাসের মধ্যে বলবো। আর যেটা আছে সেটা আমি আস্তে আস্তে চেষ্টা করবো তোমাদেরকে এই ব্যাপারে একটু আইডিয়া দেওয়ার জন্য। আমি তোমাদেরকে এখন তো ইয়ে করতে হয় না, আল্লাহ জানে পারি কিনা। তোমরা কিন্তু নামগুলো রাখতে পারবা, বা যে কয়জন আসেনি তার নামটা আমার কাছে দিতে পারবা? রায়হান, ওকে স্যার। ওইটা দিলে আমি সবারই দিয়ে ওই 6 জন অফ করে দেবো, বা যে কজন আসে নাই। আমি সরি যে আসলে তোমাদের সাথে এই ক্লাস নিতে গিয়ে আমি ডিজিটাইজড হয়ে গেছি। আমি তো আসলে অ্যানালগ মানুষ। তো রায়হান, তুমি আমাকে নামগুলো দিবা, হ্যাঁ, বা রোল নম্বরটা দিবা, তাইলেই হবে। তাহলে আমি ওইটা বাদ দিয়ে বাকি তোমাদের পার্সেন্টেজ দিয়ে দিব। ডু হোপ তোমরা এটা একটু পড়বা। কমন জিনিস আছে, রিপিট আছে, কিন্তু তারপরে এটা যদি পড়লে পরে মোটামুটি ভাবে সয়েলের একটা আইডিয়া হবে, যেটার উপর তোমরা সাস্টেন করতেছে তোমাদের সবকিছু, এটার সম্বন্ধে তোমাদের জানার দরকার আছে। আর তুমি নিজেই বুঝতে পারতেছো, এনভায়রনমেন্টাল পলিউশন বলো আর যেটা বলো, অ্যাটমসফেরিক বলো, হাইড্রোস্ফিয়ার বলো, মেইন সোর্স হলো সয়েল, কোনো সন্দেহ নাই। তো আমি সয়েলের মানুষের উপরে বলতেছি না, তোমরা এতদিন হয়তো অতটা ডেপথে পড়োটাই, সেই জন্য হয়তো একটু কম জানতে পারো। সয়েল কেমিস্ট্রি কোর্সটা করে দেখো যে তোমাদের আসলে কতটুকু হেল্পফুল হয়, এবং অ্যানালাইসিস তোমরা কতটুকু আগাইতে পারো। আই শ্যাল ট্রাই মাই লেভেল বেস্ট টু গিভ ইউ দ্যাট আইডিয়া, যাতে করে তোমরা কেউ যদি এই লাইনে পরবর্তী পর্যায়ে বা এমএসসি থিসিস করো, তাহলে পরে তাদের জন্য কেমিক্যাল অ্যানালাইসিস যে ব্যাপারটা আসবে হেল্পফুল হবে। আমার কাজ হলো তোমাদেরকে সাহায্য করা, তোমাদের উপর তো কর্তৃত্ব করা না, তোমাদেরকে সাহায্য করে, এটা মনে রাখবা। তথ্য সংগ্রহ করছি দেখো 83 লেকচার থেকে। আমার কাছে কেন জানি মনে হয়েছে, দেখলে পরে ইন্টারেস্ট পাইতে পারো। যাই হোক, একটু ইন্টারেস্ট নিয়ে পড়াশোনা করো। অনেক কষ্ট করতেছে এখন। আশা করি কয়েকদিনের মধ্যে হয়তো তোমাদের সাথে দেখা হবে। আমি আজকে বিউপিতে যাচ্ছি, সেকেন্ড ইয়ারে একটা প্র্যাকটিক্যাল ক্লাস আছে, সুতরাং সবার সামনেই প্র্যাকটিক্যাল ক্লাসটা নিতে হবে। রায়হান, তুমি আমাকে পরে ফোনে একটু জানাই দিবা, হ্যাঁ? আচ্ছা স্যার। বেশি ইয়ে হবে না, তুমি একটু কষ্ট করো আজকে, পরে এটা ইয়ে করবো না। তো যাক, এখন আমি একটু ডিজিটাইজড হয়ে যেতেছি বিউপির বদৌলতে। এর আগে তো পারি নাই। এই একটা মোবাইল টাচ ফোনও কিনতে হয়েছে তোমাদের এই পার্সেন্টেজ দেওয়ার জন্য, কারণ আমার আগেরটার মধ্যে পাওয়ারফুল ছিল না, ওই ওটিপি আসে না। তারপরে আমি শেষ পর্যন্ত একটা কিনতে বাধ্য হয়েছি। এগুলো হলো সিচুয়েশন, যেটা আছে সিচুয়েশন তোমাকে বাধ্যবাধকতার মধ্যে নিয়ে যাবে, তুমি এটাকে তোমাকে করতে হবে। তো সেখানে যেটা ভালো সেটা করবা, এটা আমার ইয়ে রইলো। পরও যদি ওই লেকচারগুলোর উপর কোনো কথা থাকে আগামী দিন, তোমরা প্রথমে আমাকে কিছু প্রশ্ন করার সুযোগ রইলো। আমি প্রশ্ন অ্যালাউ করব, যদি উত্তর না জানা থাকে পরের ক্লাসে দিব। বাট আমি মনে করি যে তোমরা যদি প্রশ্ন করো তো আমি উত্তর দিতে কোনো দ্বিধা করবো না, আমার জানার মধ্যে। হয়তো কিছু জিনিস এখন আমি জানি না, যে বললাম এখন যে এটা পত্রিকায় দেখি যে জিনিস, যে তোমাদের ট্রেস এলিমেন্টের
ট্রেস কনস্টিটিউয়েন্টের যে জিনিসগুলো দিলাম, এই জিনিসগুলো তো আমার কাছে একেবারেই নতুন। তোমাদের জন্য কিন্তু প্রথম আমি লেকচার শিটে আনছি সত্যিকার অর্থে। আর ওই যে রক্স মিনারেলস এগুলো আছে ওগুলো সয়েল মিনারেলস আমি সয়েলে পড়াইছি, কিন্তু ওগুলো এখন তোমাদের এখানে চলে আসছে, যেহেতু এখন বাসায় বসে বসে অবসর সময় ঘাটতে পারি অনেক কিছু। টিচাররা যত বেশি পড়বে ছাত্রদের উপরে তত বেশি চাপ পড়বে। থ্যাংক ইউ। জি স্যার। স্যার আসসালামু আমাদের আলাইকুম। এই কোর্সটার আউটলাইনটা একটু মেল করে দিয়েন স্যার। আউটলাইনটা মানে যে কোনটা কিভাবে ওই হবে? যে সিলেবাসটা স্যার, সিলেবাসটা স্যার। সিলেবাসটা পাও না এখনো? না স্যার আমরা পাই নাই স্যার। আচ্ছা তাহলে আমি কোন কোন আজকে topic? তোমার আজকে আমি মেল করে দেবো না, আমার কাছে সিলেবাসটা তো আছে। ওই ঠিক আছে স্যার, syllabus টা থ্যাংক ইউ সো মাচ। আসলে ইয়াতে ওই তোমাদের যে একাডেমিক ইয়ে দিছে না, ওইটার মধ্যে আছে, ওইটা তোমাদের দিয়ে দিলে তো হইলো, তাই না? সবগুলো সিলেবাস পেয়ে যাবা। জি স্যার। জি স্যার, জি স্যার। নতুন যেটা হয়েছে তোমাদের সিলেবাস, এটা আমি তোমাদের দিয়ে দিলে পরে তোমরা সবগুলো পেয়ে যাবা। নিয়ম Okay, ভাঙবো না তো আবার, আর নাহলে আমারটা আমি পোস্ট করে দেবো, কপি করে, জি স্যার। জি স্যার। খুবই ভালো হবে বোধ হয়। ঠিক আছে, ওকে। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকো। আজকে ক্লাস আছে আরো? স্যার 2টার পরে আছে। ঠিক আছে, 2টার পরে আমি তো ইয়ে দিয়ে যাবো, বিউপিতে থাকবো বোধহয় 2টার পরে, 1:30 থেকে। এনে আচ্ছা see you again next week, see you মানে ইনশাআল্লাহ